খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মিলাদে অংশ নিলেন তারেক রহমান। কবর জিয়ারত করেছেন ছোট পুত্রবধূ শর্মিলা আর নাতনি জাইমা। শুক্রবার দিনভর খালেদা জিয়ার সমাধিস্থলে মানুষের ভিড়। শ্রদ্ধা জানিয়েছেন নেতারাও। প্রয়াত নেত্রীর আদর্শে উদ্দীপ্ত হওয়ার প্রত্যয়। আওয়ামী লীগ মুক্ত পরিবেশে নির্বাচন না হলে জুলাই শহীদের আকাঙ্ক্ষা পূরণ হবে না, মন্তব্য সালাউদ্দিনের। আওয়ামী লীগই নিজেদের নির্বাচনের অযোগ্য করেছে বললেন প্রেস সেক্রেটারি। সারা দেশে চলছে মনোনয়ন যাচাই বাছাই। মান্না ও হামিদুর রহমান আজাদের মনোনয়নপত্র বাতিল। সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা হাসনাত আব্দুল্লাহর। সারা দেশে শীতের কাঁপন। সর্বনিম্ন তাপমাত্রা যশোরে ৮ ডিগ্রি। শীত বাড়ার সাথে সাথে বাড়তে শুরু করেছে খেজুর গুড়ের চাহিদা। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত সংবাদ। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় রাজধানীর গুলশান সেন্ট্রাল মসজিদে দোয়া মাহফিল হয়েছে। শুক্রবার বাদ আসর আয়োজিত দোয়া মাহফিলে অংশ নেন তার জ্যেষ্ঠ পুত্র বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিকেল ৩টা৫৫ মসজিদে এসে আসরের নামাজের জামায়াতে অংশ নেন তারেক রহমান। নামাজের পর বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি ও মাগফিরাত কামনায় এই বিশেষ দোয়া মাহফিল হয়। মোনাজাতে সাবেক 3বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন ও দেশের জন্য তার অবদান স্মরণ করে মহান আল্লাহর কাছে তার আত্মার মাগফিরাত এবং জান্নাতুল ফেরদৌস কামনা করা হয়। একই সাথে আগামীতে দেশ পরিচালনার জন্য তারেক রহমানকে তৌফিক দিতে আল্লাহর রহমত কামনা করা হয়। দোয়া মাহফিলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের কেন্দ্রীয় ও বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। সদ্যপ্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন তার ছোট পুত্রবধূ শর্মিলা রহমান, নাতনি জাইমা রহমান সহ পরিবারের সদস্যরা। শ্রদ্ধা জানিয়েছেন 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনের সর্বদলীয় ছাত্র ঐক্য সহ তৎকালীন ডাকসুর নেতারা। এ সময় ডাকসুর সাবেক ভিপি আমানুল্লাহ আমান বলেন, দেশের গণতান্ত্রিক সংগ্রামে আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া এদেশের ছাত্র জনতার সাহসের বাতিঘর। দিনভর শ্রদ্ধা জানাতে আসেন সর্বস্তরের মানুষও। মুহিবুল্লাহ মুহিবের রিপোর্টে বিস্তারিত। রাজধানীর জিয়া উদ্যানে সমাহিত বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা জানাতে শুক্রবার সকালে যান তার নাতনি জাইমা রহমান। পরিবারের অন্য সদস্যদের সঙ্গে নিয়ে সকাল 10:30টার দিকে জাইমা রহমান জিয়া উদ্যানে পৌঁছান। বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কুকুর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান সহ পরিবারের নিকটাত্মীয়রাও সেখানে ছিলেন। দোয়া ও মোনাজাত শেষে সকাল 10টা40 দিকে তারা সেখান থেকে ফিরে যান। পরে বেগম জিয়ার কবরে শ্রদ্ধা জানান 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে নেতৃত্ব দেয়া ছাত্র নেতারা। শ্রদ্ধা নিবেদন শেষে ডাকসুর সাবেক ভিপি আমানুল্লাহ আমান বলেন, বেগম খালেদা জিয়ার মৃত্যু এবং তার ছেলে তারেক রহমানের দেশে ফেরার মধ্য দিয়ে পুরো দেশের মানুষ আজ ঐক্যবদ্ধ হয়েছে। স্বাধীনতার সার্বভৌমত্বের অতন্ত্র প্রহরী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন গণতন্ত্রের মা। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বিনা চিকিৎসায় হত্যা করা হয়েছে। কারণ বিনা চিকিৎসায় হত্যা করেছে এই জন্যে তাকে স্লো পয়জনের মধ্য দিয়ে। কারণ দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন একজন মহান জাতীয় এবং আন্তর্জাতিকভাবে বাংলাদেশের জনগণের অভিভাবক। প্রতিহিংসার বশবর্তী হয়ে যে বিগত যে ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী তিনি তাকে মৃত্যুর পথে ঠেলে দিয়েছেন। বেগম খালেদা জিয়া তার জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে তিনি তার এদেশের জনগণের জন্য, এদেশের গণতন্ত্রের জন্য এবং এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য করে গেছেন। জিয়া উদ্যানে স্বামীর কবরের পাশে চিরনিদ্রায় শায়িত বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা জানাতে আসেন নাটোর 2 আসনের ধানের শীষ প্রার্থী রুহুল কুদ্দুস তালুকদার দুলু এবং চট্টগ্রাম 10 আসনের প্রার্থী সাইদ আল নোমান। এ সময় দেশ ও জনগণের জন্য বেগম খালেদা জিয়ার অবদানের কথা তুলে ধরেন বিএনপির এই দুই নেতা।
যতক্ষণ পর্যন্ত বেঁচে আছি বেগম খালেদা জিয়ার সেই দেশপ্রেমের ধারণা আদর্শ আমরা ধারণ করে জীবনের সেই দিন পর্যন্ত এটা কার্যকর করার জন্য আমরা চেষ্টা চালিয়ে যাব। জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান উনিও আজকে এই দলের দায়িত্ব নিয়েছেন। উনি ইনশাল্লাহ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বেগম খালেদা জিয়ার এই আদর্শকে ধারণ করে আগামী দিনে দেশ পরিচালনার জন্য দায়িত্ব পালন করবে বলে আমরা বিশ্বাস করি। প্রায় 11 মাস আগে আমার বাবা আব্দুল্লাহ নোমানের সাথে আমি দোয়া চাইতে গিয়েছিলাম। তিনি বলেছিলেন যে প্রতিষ্ঠান গড়বে, প্রতিষ্ঠানের মাধ্যমে মানুষের জন্য ভালো ভালো কাজ করবে, সেটাই রয়ে যাবে, বাদবাকি সব শেষ হয়ে যাবে, নিঃশেষ হয়ে যাব আমরা। স্বদেশ প্রত্যাবর্তন দিবস থেকে শুরু করে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে জানাজা, আপনি দেখেছেন কিভাবে বাংলাদেশ ঐক্যবদ্ধ। এছাড়াও সাবেক 3 বারের প্রধানমন্ত্রীর কবরে শ্রদ্ধা জানাতে আসে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের পাশাপাশি সর্বস্তরের মানুষ। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। বেগম খালেদা জিয়ার সমাধি প্রাঙ্গণে উপচে পড়া ভিড় ছিল শুক্রবার দিনভর। কবর জিয়ারত করে বিএনপি নেতারা বলেছেন, দলমতের ঊর্ধ্বে উঠে গোটা দেশবাসীর অভিভাবক ছিলেন বেগম খালেদা জিয়া। এজন্য জানাজাতেই শুধু নয়, কবর জিয়ারত করতেও সারা দেশ থেকে মানুষ জিয়া উদ্যানে আসছেন। মিরাজ হোসেন গাজীর রিপোর্ট। রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে এই জনস্রোত রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিতে নয়, একজন রাজনৈতিক নেতা বেগম খালেদা জিয়ার প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা জানাতে সারা দেশ থেকে আসছেন বিভিন্ন বয়সী মানুষ। সাধারণ মানুষের পাশাপাশি বিএনপির বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও আসছেন শ্রদ্ধা জানাতে। প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা জানাতে বিকালে আসেন জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল ও জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের নেতারা। শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপি নেতারা। জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের আহ্বায়ক ও ঢাকা 6 আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেন, শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়ার আদর্শ ধারণ করে তারেক রহমানের নেতৃত্বেই শান্তির বাংলাদেশ গড়বেন তারা। আমি মনে করি শুধু আমি না, আমার মতো কোটি যুবককে তিনি অনুপ্রাণিত করেছেন। উনি বাংলাদেশ প্রশ্নে কোনোদিনও আপোষ করেন নাই, একটি সেকেন্ডের জন্য তিনি আপোষ করেন নাই। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং বাংলাদেশ রাষ্ট্রের ভৌগোলিক অখণ্ডতা এবং আমাদের যে ইন্ডিপেন্ডেন্স এবং আমাদের ডেমোক্রেসি, এই যে 4-5টা মৌলিক বিষয়, এই বিষয়গুলাই আমাদেরকে অনুপ্রাণিত করবে আগামী দিনে বাংলাদেশের পক্ষে, বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবং বাংলাদেশকে একটা উন্নত রাষ্ট্র হিসেবে, এই সাবকন্টিনেন্টের সবচাইতে শক্তিশালী রাষ্ট্র হিসেবে একদিন আমরা বাংলাদেশকে দেখতে চাই। শ্রদ্ধা জানাতে আসেন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারাও। সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি বেগম খালেদা জিয়া ও বিএনপির রাজনীতির প্রতি ভালোবাসার প্রমাণ বলে মনে করেন তারা। যিনি সবচেয়ে বেশি নির্যাতিত, যে জিয়া পরিবার বাংলাদেশে সবচেয়ে বেশি অত্যাচারিত, গোটা রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে যাদেরকে নিঃশেষ করে দেওয়ার প্রচেষ্টা হয়েছিল, সে জিয়া পরিবারের কর্ণধার এবং বিএনপির মতো এত বড় একটা বৃহৎ দলের নেত্রী, 3 বারের প্রধানমন্ত্রী, তিনি কিন্তু তার শরীরে, তার মনে দগদগে ঘা থাকা সত্ত্বেও ঠিক 5ই আগস্টের পর 7ই আগস্টে জাতির উদ্দেশ্যে বলেছেন, কোনো প্রতিহিংসা নয়, কোনো প্রতিশোধ নয়, কোনো জিঘাংসা নয়, আসুন এই তরুণদের পাশে আমরা দাঁড়াই ভালোবাসা, শান্তি এবং মর্যাদার বাণী নিয়ে। আমরা এই দেশকে কোনো ক্রমেই সংঘাতপূর্ণ এবং অশান্ত হতে দিব না। খালেদা জিয়ার প্রতি মানুষের ভালোবাসা তার দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম আর ত্যাগ তিতিক্ষার প্রতিদান বলেই মনে করছেন সাধারণ মানুষ। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার জনপ্রিয়তা ধরে রেখে দেশ পরিচালনায় বিএনপিকে নেতৃত্ব দেয়াই এখন তারেক রহমানের বড় চ্যালেঞ্জ বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তাদের মতে রাজনৈতিক শূন্যতা পূরণ করে দেশকে গণতন্ত্রের পথে পরিচালিত করা, দক্ষিণ পন্থার উত্থান ঠেকানো এবং অর্থনৈতিক গতিশীলতা আনায় নেতৃত্বের দায়িত্ব এখন তারেক রহমানের। আহমেদ সরওয়ারের রিপোর্ট। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জানাজা এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজা জানান দিচ্ছে বাংলাদেশের রাজনীতিতে এই দুই রাজনীতিকের জনপ্রিয়তা। বেগম খালেদা জিয়া তার আপসীন নেতৃত্ব এবং ফ্যাসিস্ট আমলে প্রতিহিংসার শিকার হয়ে যে জনপ্রিয়তা অর্জন করেছেন,
তার অনুপস্থিতিতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সেই হাল এগিয়ে নেওয়া নিয়েই এখন আলোচনা। ওনার এখন যে সুযোগটা এসছে, উনি জিয়াউর রহমানের নাম, শহীদ জিয়ার নাম উজ্জ্বল করতে পারেন। বেগম খালেদা জিয়ার যে সমস্ত কীর্তি, এগুলিকে আরও উনি আপনার প্রসারিত করতে পারেন, সেগুলিকে আরও উনি শানিত করতে পারেন। চ্যালেঞ্জ হলো তার দলকে নিয়ন্ত্রিত রাখা। দলের সামান্য ডেভিয়েশন কারো যদি দেখেন, উনি তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিতে হবে, এবং সেই ব্যবস্থাটা ওনাকে শুনে নিচ্ছেন। এইটা হলেই হবে না, জনগণকে বুঝতে হবে উনি এটা আসলে আপনার মিন করছেন, এবং এটা যেন সাস্টেনেবল হয়। দলীয় মোহ, ওনার আপনার আঞ্চলিক মোহ, এগুলো ঊর্ধ্বে উঠতে পারেন। উনি কিন্তু একটা বাংলাদেশের জন্য একটা মাইল ফলক তিনি হবেন। এবং ওনার আশেপাশে এ ম্যান ইজ নোন বাই হিজ অ্যাসোসিয়েটস, ওনার আশেপাশে কারা, এটাকে ওনাকে অনেক সতর্ক থাকতে হবে। আমরা কিন্তু একটা বড় রাজনৈতিক শূন্যতার মধ্যে পড়ে গেছি, কারণ দীর্ঘদিন একটা কর্তৃত্ববাদী শাসকের অধীনে থেকে গণতন্ত্র আসলেই নির্বাসিত হয়ে গেছে এবং গণতন্ত্রের প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়ে গেছে। ওনার দল আর আমাদের রাজনৈতিক মতপার্থক্য আছে, কিন্তু গণতন্ত্রের পথে যাত্রা, নির্বাচনী যথাসময় হওয়া, মুক্তিযুদ্ধকে সমন্বিত রাখা, উগ্র দক্ষিণপন্থীকে প্রতিহত করা, এই ধরনের কতকগুলো ঐক্যের জায়গা যদি আমরা ঠিক রাখতে পারি, যার যার জায়গা অবস্থান করে, তাহলে আগামী দিনে গণতন্ত্রের যাত্রা আমি করতে পারবো। এবং উনি একটি বড় দলের প্রধান হিসাবে এই দায়িত্ব যদি যথাযথভাবে পালন করতে পারেন, তাহলে বোধহয় ইতিবাচক ভূমিকায় আমরা দেখতে পাবো। গত ১.৫ দশকের নির্বাচনের পর দেশে ফিরে যে জনপ্রিয়তার ছোঁয়া দেখেছেন তারেক রহমান, বিশ্লেষকরা মনে করেন সেটিকে তিনি দায়িত্ব মনে করলে তা হবে তার জন্য রাজনৈতিক আশীর্বাদ। একটা দায়িত্ব যে বেড়ে গেল, এই বিবেচনা যদি উনি করেন, তাহলে আমার ধারণা আগামীতে কিছুটা হলেও ইতিবাচক ভূমিকা পালন করতে পারবেন। কিন্তু মনে রাখতে হবে যে দলটা যে শ্রেণীর দল, যে দলের মধ্যে এখনও লুটেরা গোষ্ঠী আছে, যে দলে এখনও চাঁদাবাজ সহ বিভিন্ন এই ধরনের স্বার্থান্বেষী মহল আছে, তারা কিন্তু অলওয়েজ পিছু টেনে ধরতে চাইবেন। যতটুকু ইতিবাচক ধারা আমরা দেখছি, আমি দেখছি বলতে ওনার শুধু বলছি না, ওই দলেরও দেখছি, এবং আগামী দিনে অন্ততপক্ষে গণতন্ত্রের পথযাত্রায় ব্যক্তি গোষ্ঠী স্বার্থ রক্ষা করবে না, তাহলে ওই দলের রাজনীতির উপরে দাঁড়িয়ে যতটুকু সম্ভব গণতন্ত্রের পথে চলার ক্ষেত্রে কিছুটা ইতিবাচক ভূমিকা রাখবে। এখন যে পাবলিক সেন্টিমেন্ট, পাবলিশে যাওয়ার কোনো আসলে জায়গা নেই, আস্থার কোনো জায়গা নেই, টেস্টের আর কোনো এই মুহূর্তে কোনো দল নেই। আওয়ামী লীগ নিয়ে আমরা যতই এখন বলি, আওয়ামী লীগ আগামী অন্তত আপনার ১ দশকের মধ্যে আমরা কোনো সম্ভাবনাই দেখি না যে তারা মোটামুটি একটু ঘুরে দাঁড়াতে পারবে। উনি ওই দিন একটা কথা বলেছেন যে আপনার প্রত্যেকে যার যার জায়গা থেকে ওনাকে কিন্তু সাহায্য করতে মুখিয়ে আছে, এবং সেই সাহায্য নিতে যদি না পারে, এটা ওনার ব্যর্থতা, নিতে পারলে ওনার সফলতা। এবং আমরা আশা করি, প্রার্থনা করি তিনি সফল হবেন। দেশের জন্যই দরকার, ওনার দলের জন্য দরকার। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার রাজনৈতিক উত্তরাধিকার তারেক রহমানের নেতৃত্বে বিএনপি কতটা ধরে রাখতে পারে, সেটাই এখন দেখার বিষয়। আহমেদ সরওয়ার, বাংলাভিশন, ঢাকা। ভোটাধিকার হরণকারী আওয়ামী লীগ মুক্ত পরিবেশে শান্তিপূর্ণ নির্বাচন করতে না পারলে জুলাইয়ের শহীদদের আকাঙ্ক্ষা পূরণ হবে না বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। ফ্যাসিস্ট মুক্ত দেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের আশা ব্যক্ত করে তিনি স্বতন্ত্র সহ সকল প্রার্থীকে বিএনপির পক্ষ থেকে স্বাগত জানান। সালাউদ্দিন আহমেদ বলেন, নির্বাচনের পর সবাই মিলে একটি গণতান্ত্রিক বাংলাদেশ করতে হবে। দুপুরে কক্সবাজার জেলা রিটার্নিং কর্মকর্তা কার্যালয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ের প্রথম দিনে তিনি সাংবাদিকদের কথা বলেন। কক্সবাজার ১ আসনে বিএনপির সালাউদ্দিন আহমদ ও জামাতের আবদুল্লাহ আল ফারুকের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা। সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ, অবাধ নির্বাচন অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ বাংলাদেশে। ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশে গণমানুষের এটাই প্রত্যাশা। বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা, শহীদের রক্তের আকাঙ্ক্ষা, এটি সত্যিকার গণতান্ত্রিক রাজনৈতিক সরকার গঠিত হবে। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যু ফ্যাসিস্ট হাসিনার একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। অন্যায়ভাবে জেলে রেখে বেগম জিয়ার খাবারে বিষ মিশিয়ে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে। রাজধানীতে ঢাকেশ্বরী মন্দিরে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কেন্দ্রীয় কমিটি আয়োজিত বেগম জিয়ার শোকসভায় এসব কথা বলেন তিনি।
রুহুল কবির রিজভী আরও বলেন, বিএনপি চেয়ারপারসন প্রচণ্ড রকম অসাম্প্রদায়িক ছিলেন। তিনি সব ধর্মবর্ণের মানুষকে আপন মমতায় কাছে টেনে নিতেন। এই কারণেই সব দলের মতের মানুষের অভিভাবকে পরিণত হয়েছিলেন। বেগম জিয়া গণতন্ত্র প্রতিষ্ঠায় আজীবন সংগ্রাম করে গেছেন বলেও মন্তব্য করেন রুহুল কবির রিজভী। চলে যাওয়া, তার এই মৃত্যু, আমি মনে করি এটি একটি হত্যাকাণ্ড। শেখ হাসিনা একজন মহিলা, তিনি হাঁটতে হাঁটতে গেলেন জেলখানার ভিতরে, ফিরে আসলেন একেবারেই অর্ধ লাশ হিসেবে, গুরুতর অসুস্থ হিসেবে। তার মানে জেলখানার ভিতরে তার ওষুধে, তার খাবারে নানাভাবে তার সাজি করা হয়েছে। তিনি যাতে তিলে তিলে, ক্ষয়ে ক্ষয়ে তিনি নিঃশেষ হয়ে মৃত্যুর মধ্যে ঢলে পড়েন, সেই ব্যবস্থাটা সেদিন করা হয়েছে। এদিকে আগামী 3 দিন ব্যাপী ঢাকাসহ সারা দেশে অপ্রয়োজনীয় পোস্টার ফেস্টুন অপসারণে বিএনপি কাজ করবে বলে জানিয়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে শুক্রবার সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি আয়োজিত অপ্রয়োজনীয় পোস্টার ফেস্টুন অপসারণ কার্যক্রম শেষে একথা জানান রিজভী। বলেন, ব্যক্তিগত ভবনে কোনো পোস্টার ফেস্টুন লাগানোর পক্ষে নয় বিএনপি। একটি সুন্দর ও আদর্শিক দেশ বিনির্মাণে কাজ করাই বিএনপির আগামীর লক্ষ্য উল্লেখ করে তিনি বলেন, আগামী 3 দিন দেশব্যাপী কাজ করে যাবে বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, এবারে নির্বাচনে আওয়ামী লীগ নিজেরাই নিজেদের অযোগ্য করেছে। যারা সাধারণ মানুষ ও ছাত্রদের উপর হামলা করে, জনগণ তাদের রাজনীতি করার সুযোগ দেবে না। সকালে মাগুরা নিজ নান্দুয়ালী নিতাই গৌর সেবাশ্রম পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। শফিকুল আলম বলেন, বিগত সময়ে আওয়ামী লীগ সরকার বাংলাদেশে ফ্যাসিজম কায়েম করেছে। আওয়ামী লীগ স্বাধীনতার চেতনাকে পুঁজি করে মানুষের অধিকারকে হরণ করেছে। শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল এবং তাদের দোসরদের বিচারের মুখোমুখি হতে হবে বলেও জানান প্রেস সেক্রেটারি। সত্যিকার অর্থে তারা নিজেরাই নিজেদেরকে ডিসকোয়ালিফাই করেছে। একটা পার্টি যদি অস্ত্র হাতে তুলে নেয়, নিয়ে তার ছোট ছোট ছেলে মেয়ে ইয়াং স্টুডেন্টদেরকে খুন করে, তখন আসলে পৃথিবীতে কেউ তো তাকে আর ওই ডেমোক্রেটিক স্পেসটা দেয় না। এটা কোনো পৃথিবীর কোনো সভ্য দেশ এটা দিবে না। আপনি আপনার 10% থাকুক আর 5% থাকুক বা 20% থাকুক, এটা ইট ডাজন্ট ম্যাটার। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে দেশের বিভিন্ন জায়গায় চলছে মনোনয়নপত্র যাচাই বাছাই। এতে বাদ পড়েছেন জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ ও মাহমুদুর রহমান মান্না সহ বেশ কয়েকজন হেভিওয়েট নেতা। বিভিন্ন জেলা থেকে প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে নাজমুল নিশানের ডেস্ক রিপোর্ট। আসন্ন ত্রয়োদশ নির্বাচন উপলক্ষে মনোনয়ন যাচাই বাছাই করা হয়েছে বগুড়া 2 আসনে। তথ্যের অমিল থাকায় মনোনয়ন বাতিল হয়েছে নাগরিক ঐক্যের সভাপতি ও বিএনপির জোটের প্রার্থী মাহমুদুর রহমান মান্নার। এ নিয়ে জেলা রিটার্নিং অফিসারের সঙ্গে মান্নার পক্ষে যুক্তি তুলে ধরেন তার আইনজীবীরা। কক্সবাজার 2 আসনে মনোনয়নপত্র বাতিল হয়েছে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদের। বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়ন বাতিল ঘোষণা করেন জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা আব্দুল মান্নান। তিনি জানান, যুদ্ধ অপরাধ ট্রাইব্যুনাল আদালত অবমাননার অভিযোগে একটি মামলায় অভিযুক্ত হামিদুর রহমান আজাদ। মনোনয়নপত্র যাচাই বাছাই হয়েছে রংপুর 3 আসনে। আসনটিতে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের স্বতন্ত্র প্রার্থী আনোয়ারা ইসলাম রানী সহ 7 জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তারা। সকালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এতে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান। অন্যদিকে কুমিল্লা 4 আসন থেকে জাতীয় নাগরিক পার্টির দক্ষিণ অঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহর মনোনয়ন বৈধ ঘোষণা করেছে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার মোহাম্মদ রেজা হাসান। এ সময় হাসনাত আব্দুল্লাহ নিরপেক্ষ নির্বাচন নিয়ে সংশয় প্রকাশ করেন। তো প্রশাসন আমাদের কাছে মনে হয় একটা বিএনপির দিকে ঝুঁকে গিয়েছে। সহজ কথা, প্রশাসনের যে দ্বিচারিতামূলক আচরণ, সেটি নিরপেক্ষ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক নির্বাচন কতটা হতে পারে সেটি নিয়ে আসলে আমরা শঙ্কা প্রকাশ করছি। ব্রাহ্মণবাড়িয়ার প্রথম ধাপে বাছাই শেষে 3টি আসনে 36 প্রার্থীর মধ্যে 6 স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। বাতিল হওয়া প্রার্থীরা হলেন ব্রাহ্মণবাড়িয়া 1 আসনের নজরুল ইসলাম ও হাবিবুর রহমান এবং ব্রাহ্মণবাড়িয়া 3 আসনের আরিফুর রহমান, নুরে আলম সিদ্দিকী, ওমর ইউসুফ খান ও কাজী জাহাঙ্গীর।
এছাড়া মুন্সিগঞ্জ ৩ সংসদীয় আসনের স্বতন্ত্র প্রার্থী জেলা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ মহিউদ্দিন সহ 4 প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। সকালে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক সৈয়দা নূর মহল আশরাফি এই ঘোষণা দেন। এছাড়া মনোনয়নপত্র বাতিল করা হয়েছে কমিউনিস্ট পার্টির সোহামা কামাল, লেবার পার্টির আনিস মোল্লা, খেলাফত মজলিসের নূর হোসেন নুরানিরও। নাজমুল নিশান, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। তীব্র শীতে বিপর্যস্ত রাজধানী ঢাকা সহ সারা দেশের জনজীবন। উত্তরের হিমেল বাতাসে দুর্ভোগ বেড়েছে কয়েক গুণ। ঘন কুয়াশার কনকনে ঠান্ডায় স্বাভাবিক জীবনযাত্রা যেন থমকে গেছে। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন খেটে খাওয়া মানুষ ও ছিন্নমূলরা। রাজধানী ঢাকাতে বেড়েছে শীত, দিনভর ছিল কুয়াশা। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে শীতের খবর জানাচ্ছেন মেজবা রহমান। পৌষের মাঝামাঝি সারা দেশে বেড়েছে শীত। দেশের পশ্চিমাঞ্চলের জেলা চুয়াডাঙ্গায় শীতের তীব্রতা সবচেয়ে বেশি। পৌষের হাড় কাঁপানো শীতে জবুতবু হয়ে পড়েছে জেলার জনজীবন। তাপমাত্রা নেমে এসেছে মৌসুমের সর্বনিম্নে। কনকনে ঠান্ডায় স্বাভাবিক জীবন ব্যাহত হচ্ছে। পার্শ্ববর্তী জেলা যশোরেও শীতের দাপট স্পষ্ট। ঘন কুয়াশার কারণে সকাল থেকে যান চলাচল ধীর গতির। শীতজনিত রোগে বাড়ছে হাসপাতালে রোগীর সংখ্যা। শুক্রবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল যশোরে 8 ডিগ্রি সেলসিয়াস। হাড় কাঁপানো তীব্র শীতে কাঁপছে সাগর উপকূলীয় জেলা ঝালকাঠির মানুষ। প্রচণ্ড কুয়াশায় সকাল থেকে কচুয়া বেতগির বিষখালী নদীতে বন্ধ রয়েছে ফেরি ও খেয়ার নৌকা। দিনের বেলায় হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করছে ধীর গতিতে। শীতের প্রকোপ বেড়ে যাওয়ায় দুর্ভোগ বেড়েছে ছিন্নমূল মানুষের। উত্তরের জেলা পঞ্চগড়ে শীতের দাপট ভয়াবহ। দিনের পর দিন সূর্যের দেখা নেই। ব্যাহত হচ্ছে কৃষিকাজ। ক্ষতির মুখে পড়ছেন কৃষকেরা। আবহাওয়া অধিদপ্তর বলছে আগামী কয়েকদিন শীত আরও বাড়তে পারে। মেজবা রহমান, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। শীত বাড়ার সাথে সাথে বাড়তে শুরু করেছে খেজুর গুড়ের চাহিদা। খেজুর গুড়ের পাশাপাশি কুমড়ো বড়ি সহ ঐতিহ্যবাহী খাবারের যোগান দিচ্ছেন উত্তরবঙ্গের বেশ কিছু উদ্যোক্তা। তবে সরকারি সহায়তা পেলে দেশের বাজারের চাহিদা মিটিয়ে এসব পণ্য রপ্তানি করাও সম্ভব বলে মনে করেন তারা। উত্তরের জনপদ নাটোর ঘুরে এসে দেখুন রিপোর্ট। কুয়াশার আড়মোড়া ভেঙে পূব আকাশে দেখা মিলেছে আলস্য মাখা সূর্যের। ততক্ষণে দল বেঁধে খেজুর বাগানে হাজির ছোট থেকে বৃদ্ধ সব বয়সী মানুষ। খেজুরের রসের মধুর স্বাদ নিতেই শীত ঘুমের আয়েশ ছেড়ে আসা। একদিকে চলছে রসের মেলা, অন্যদিকে সেই রস দিয়েই তৈরি হচ্ছে খেজুর গুড়। প্রাকৃতিক পদ্ধতি আর শতভাগ কেমিক্যাল মুক্ত গুড় তৈরি নিজ চোখে দেখে উচ্ছ্বসিত ক্রেতা দর্শনার্থীরাও। বাঙালির চিরায়ত ঐতিহ্যের অংশ এই খেজুরের গুড়। ন্যাচারাল খাবার আছে, আসলাম গুড় খেলাম, পিঠা খেলাম, ন্যাচারাল জিনিসটা কি বলবো, আমরা গ্রাম অঞ্চলে যেটা আগে খাইতাম ছোটবেলায়, এটা এখন খাইলাম। কাস্টমার যিনি খাবেন মানে খেতে চান, তারও ইচ্ছা থাকতে হবে যে অথেন্টিক খাবার এবং বিষমুক্ত খাবার তিনি খাবেন। যদি কারো সদিচ্ছা থাকে, সততা থাকে, সে অবশ্যই ভেজাল মুক্ত খাবার কাস্টমারের কাছে পৌঁছে দিতে পারবে। উদ্যোক্তারা বলছেন শুধু খেজুর গুড়ই নয়, এখানকার কুমড়োর বড়ি থেকে শুরু করে সব ধরনের পণ্যের চাহিদাই রয়েছে দেশের বিভিন্ন প্রান্তে। আমরা যে প্রাকৃতিকভাবেই আমাদের খামারে গরু ছাগল বা এগুলো লালন পালন করি, এটা আমাদের কাস্টমারকে বোঝানোর জন্য আমাদের মেহমানখানা রয়েছে। কাস্টমার আসবে, থাকবে, খাবে, যতদিন ইচ্ছা সে দেখবে আসলে আমরা এই কাজগুলো করছি কিনা, সেই সুযোগটা রয়েছে আমাদের কাস্টমারদের জন্য। উদ্যোক্তাদের সঠিক প্রশিক্ষণ এবং সহযোগিতা দেয়া গেলে বাংলাদেশের অ্যাগ্রোফুড রপ্তানিতে সম্ভাবনার কথা জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। যে আমরা অল্প খরচে বা অল্প পরিশ্রমে বেশি জিনিসটা পেতে চাই, কিন্তু আমাদের গবেষণার দিকে আরো একটু মনোযোগ দিতে হবে এবং আমাদের রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টে যে সরকারের বরাদ্দ, এই বরাদ্দটা বাড়াতে হবে এবং আমাদের রিসার্চারদের আরো রিসার্চের সুযোগ দিতে হবে। নিরাপদ খাদ্যের উদ্যোক্তাদের সহজ শর্তে ঋণ দিতে সরকারকে আরও উদ্যোগী হওয়ার আহ্বান খাত সংশ্লিষ্টদের। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, নাটোর।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আগামীর বাংলাদেশ হবে রেইনবো নেশন, তাই বাংলাদেশকে একটি স্থিতিশীল রাষ্ট্র হিসেবে দেখতে চায় বিএনপি। সকালে চট্টগ্রাম মহানগরীর প্যারেড ময়দানে বাংলাদেশ বৌদ্ধ সমিতির এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আমির খসরু মাহমুদ বলেন, বিএনপির উদার গণতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাস করে। রেইনবো নেশনের মাধ্যমে সকলকে এক জায়গায় এনে একটি দেশ গড়তে চায় তারা। দেশকে ধর্ম, বর্ণ ও সংস্কৃতিতে শান্তিপূর্ণ পরিণত করায় কথা জানিয়ে তিনি বলেন, সংস্কৃতি, ভাষা যার যার, দেশ হবে সবার। এতে উপস্থিত ছিলেন ধর্মোপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া একটা কথা বলে গেছেন বিএনপির পক্ষ থেকে, বাংলাদেশ হবে রেইনবো নেশন। এই রেইনবো নেশনে সকলের ধর্ম থাকবে যার যার নিজের, দেশ হবে সকলের। এই রেইনবো নেশনের সংস্কৃতি হবে যার যার, দেশ হবে সকলের। এটাকে আমরা ধারণ করে স্থিতিশীল শান্তিপূর্ণ বাংলাদেশ দেখতে চাই। রাজধানীর মিরপুরে ফোরস্টার গ্রুপের অন্যতম সহযোগী ৩ শীর্ষ সন্ত্রাসীকে অস্ত্র ও গুলিসহ গ্রেফতার করেছে র্যাব। বৃহস্পতিবার রাতে রাজধানীর পল্লবী এলাকায় অভিযান চালিয়ে র্যাব 4-এর একটি দল ফাইজুর রহমান মুক্তি ওরফে ডন মুক্তি, শারিক আহমেদ সুমন ওরফে হকি সুমন, মোস্তফা কামাল বাপ্পি ওরফে শুটার বাপ্পিকে গ্রেফতার করে। শুক্রবার দুপুরে র্যাব 4-এর সদর দপ্তরে সংবাদ সম্মেলনে জানানো হয়, এসব সন্ত্রাসীরা মিরপুর এলাকায় নিয়মিত চাঁদাবাজি ও সন্ত্রাসী তৎপরতা চালাত। বৃহস্পতিবার রাতে বেড়িবাঁধ এলাকায় চাঁদাবাজির জন্য সংগঠিত হয়েছিল তারা। এরা সবাই ফোরস্টার গ্রুপের অন্যতম সদস্য। নির্বাচনের আগে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির পরিকল্পনাও ছিল তাদের। খোঁজ নিয়ে জানা গেছে, ডন মুক্তি ফোরস্টার গ্রুপের অন্যতম শীর্ষ সন্ত্রাসী মামুনের বোন জামাই। পর্যাপ্ত সরবরাহের মাঝেও শীতের সবজির ঊর্ধ্বমুখী দাম। গত সপ্তাহের তুলনায় দাম বেড়েছে প্রতিটি সবজিরই, সেই সাথে বাড়তি চিনি, গুঁড়া, দুধ, পোলাও চালের দামও। নিত্যপণ্যের বাড়তি দামে চাপে মধ্যবিত্ত আর খেটে খাওয়া মানুষ। নিত্যপণ্যের দাম রোজার আগেই সহনীয় পর্যায়ে আনতে বাজারে সরকারের তদারকি বাড়ানোর তাগিদ তাদের। আরেফিন শাওনের প্রতিবেদন। সারা দেশ সহ রাজধানী ঢাকা শহরে জেঁকে বসেছে শীত। তারপরেও বছরের প্রথম সাপ্তাহিক ছুটির দিনে শীতের মধ্যেও রাজধানীর কারওয়ান বাজারের ক্রেতাদের ভিড়। ভরা মৌসুমেও সবজির বাজারে স্বস্তি নেই। দাম কম থাকার কথা থাকলেও গত সপ্তাহের তুলনায় দাম বেড়েছে সব ধরনের সবজির। ভাই যেরকম লাভ আগে বেশি 40 টাকা 30 টাকা, আজকে 3-4 দিন বেচতেছি 60 টাকা 70 টাকা। দরে ঊর্ধ্বগতি নিত্যপণ্যের বাজারেও দাম বেড়েছে চিনি, পোলাওর চাল, গুঁড়া দুধ সহ অন্যান্য পণ্যের। যে পোলাও চাল ছিল 110, এখন 130 টাকা। তেল ছিল 178 টাকা লিটার, 88, এখন 195 টাকা, 8 টাকা বাড়ছে। সর্ব ভালো, কোনো মালের সর্ব ঘাটতি নেই। এই তিনটা দাম বেশি, দাম কমছে। মোটা ডাল, ছোলা, খেসরি, ডাবলি এগুলোর দাম কমছে। কিছুটা স্বস্তি ডাল আর চালের বাজারে। ছোলা সহ সব ধরনের ডালের দাম কমেছে। সব মিলিয়ে নিত্যপণ্যের বাজারে সন্তুষ্ট নন সাধারণ মানুষ। আমরা তো কিছু করতে পারবো না, এখন আমাদের খাইতে হইলে নিতে হবে না। কোনো কিছুর দাম উল্লেখযোগ্য হারে কমে নেই, যার কারণে আমরা এটা স্বস্তির বলতে পারি না যে আমরা স্বস্তিতে আছি। যেভাবে বাজারের কম থাকার কথা হবে, কম নাই, বাজার ঊর্ধ্বগতি। রমজানের আগে আগে বাজার স্থিতিশীল রাখতে সরকারের মনিটরিং চালু করার দাবি ক্রেতাদের। আরেফিন শাওন, বাংলা ভিশন, ঢাকা। আরো কিছু খবর নিয়ে দেখুন একটি ডেস্ক রিপোর্ট। বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স বলেছেন, বেগম খালেদা জিয়া ছিলেন গণতান্ত্রিক রাজনীতির মুকুটবিহীন সম্রাজ্ঞী। তার জীবন ছিল ত্যাগ, সংগ্রাম ও সাফল্যের মহাকাব্য। বিকেলে ময়মনসিংহের হালুয়াঘাটে চেয়ারপারসনের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিলে তিনি এসব কথা বলেন। বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন বলেছেন, চেয়ারপারসন বেগম খালেদা জিয়া জনগণের জন্য নিজের ভোগ বিলাস ও আয়েশ ত্যাগ করেছেন, তাই জনগণ তাকে রাজকীয় বিদায় জানিয়েছেন। সন্ধ্যায় নরসিংদী শিশু একাডেমি মিলনায়তনে চেয়ারপারসনের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিলে তিনি এসব কথা বলেন। বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় শোক সভা ও দোয়া মাহফিল হয়েছে লালমনিরহাটে স্থানীয় দলীয় কার্যালয়ে। এতে প্রধান অতিথি হিসেবে স্মৃতিচারণ করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু।
বেগম খালেদা জিয়ার স্মরণে তার পৈতৃক ভূমি ফেনীর ফুলগাজী ও পশুরামে দোয়া মাহফিল এবং এতিমদের মাঝে খাদ্য বিতরণ করা হয়েছে। উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নেতা ও ফেনী 1 আসনে বিএনপির দলীয় এমপি প্রার্থী মুন্সি রফিকুল আলম মজনু। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল হয়েছে সাভারে। এতে সভাপতিত্ব করেন সিটিজেন ক্লাবের সভাপতি ডক্টর মোহাম্মদ কামরুজ্জামান। আলোচনায় অংশ নেন বিএনপির নেতা আব্দুর রহমান। প্রিয়জনদের সাথে অসাধারণ মুহূর্ত তৈরি করতে আবারও শুরু হয়েছে বেকম্যানস বিস্কিট ফেস্টিভ্যাল। চট্টগ্রামের সিআরবি মাঠে ফেস্টিভ্যালটি চলবে আগামীকাল পর্যন্ত। আকিস বেকার্স লিমিটেডের নির্বাহী পরিচালক মোহাম্মদ শফিকুল ইসলাম তুষার বলেন, কনজুমারদের ভালো থাকার জন্য প্রয়োজন সুস্থ বিনোদন। এজন্য নভেম্বরের মতো বেকম্যানস আয়োজন করেছে বিস্কিট ফেস্টিভ্যাল। উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। আমরা সংবাদ শেষ করব। যাওয়ার আগে ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে দিচ্ছি। খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মিলাদে অংশ নিলেন তারেক রহমান। কবর জিয়ারত করেছেন ছোট পুত্রবধূ শর্মিলা আর নাতনি জাইমা। শুক্রবার দিনভর খালেদা জিয়ার সমাধিস্থলে মানুষের ভিড়, শ্রদ্ধা জানিয়েছেন নেতারাও। প্রয়াত নেত্রীর আদর্শে উদ্দীপ্ত হওয়ার প্রত্যয়। আওয়ামী লীগ মুক্ত পরিবেশে নির্বাচন না হলে জুলাই শহীদদের আকাঙ্ক্ষা পূরণ হবে না, মন্তব্য সালাউদ্দিনের। আওয়ামী লীগই নিজেদের নির্বাচনের অযোগ্য করেছে বললেন প্রেস সেক্রেটারি। সারা দেশে চলছে মনোনয়ন যাচাই বাছাই। মান্না ও হামিদুর রহমান আজাদের মনোনয়নপত্র বাতিল। সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা হাসনাত আব্দুল্লাহর। সারা দেশে শীতের কাঁপন, সর্বনিম্ন তাপমাত্রা যশোরে 8 ডিগ্রি। শীত বাড়ার সাথে সাথে বাড়তে শুরু করেছে খেজুর গুড়ের চাহিদা। এই ছিল এখনকার মতো। পরে সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাদেশের সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি। শুভরাত্রি।